গুরু ঠেলা ধাক্কা শুরু এখন কই যে বাজাও এই যে লিক আছে না ঠিক আছে আমার গানও ছিল ফকিন্নি বিভিন্ন এখনো তো 2 মিলিয়ন 3 মিলিয়ন পার হয়েছে আল্লাহ যদি দেয় দেখবেন সামনে ধাপ করে স্বর্ণের চাকরিও দিয়ে দিচ্ছে ভিডিও করুন না কারণ ভিডিও করতে টাকা পয়সা লাগে টাকা পয়সা নেই তো বললাম না টাকা পয়সা নেই ব্যবসা লস খেয়ে খিসকে বয়ে রয়েছি। আপনি বলছিলেন ব্যবসার পরিস্থিতির কথা, ওটা ওই সময়টাতে কি আপনার ব্যবসা পরিস্থিতি গানের তৈরির গল্পটা একটু শুনি। ব্যবসার পরিস্থিতি আমরা তো গান অনেকগুলো তৈরি করে রাখছিলাম কিন্তু ওই যে আমি বললাম না যে টুকটাক করে করতেছে কিন্তু সময় পেতেছে না, পারফেক্টলি সময় দিব আমরা দিতে পারিনি কারণ তখন সংসার ছিল না। 2017-তে বিয়ে শাদী করছি, দেশে আসার পর বিয়ে শাদী করলাম, ব্যবসা বাণিজ্য বুঝে নিলাম, এর ভিতরে ব্যবসার ধকল শুরু। হ্যাঁ, গুরু ঠেলা ধাক্কা শুরু এখন কই যে বাজাও। তো সময় যে দিব কিন্তু ডায়েরিতে তো বহুত লেখা রাখছি, শুধু ডায়লগ না গানও লেখা রাখছি, অনেক নাম লেখা রাখছি। গানের নাম দিছি কান পড়া, অনেক গানের নাম দিছি 801টা গান করি, গানের নাম হিংসায় মরি। হ্যাঁ, নানান ধরনের জিনিস আর কি লেখা ছিল, সময় দিই নেই। তো এর ভিতরে ব্যবসার প্রতি একটু রাগ ছিল, একটু ক্ষোভ ছিল। হঠাৎ করে ব্যবসা আপডেট হয়ে গেল। আগে যেমন মানুষ ঘরে দেখতেন আপনি শিকল লাগাইতো, 25 টাকাটা শিকলের দাম, লাগায় বাস খুঁড়া লাগাইতো। তো এলাকা তো আপডেট হয়ে গেছে ঠাস করে, বিল্ডিং বাড়ি, একটা সিটকের দাম 3500 টাকা 3000 টাকা। চালানটা তো আর পাওয়া সম্ভব না। বাবার যখন চালান ছিল, বাবা তো আপনার এখন যেহেতু বাড়ি ঘর করছে, 2 তলা বাড়ি আলহামদুলিল্লাহ, এখন তো বাবার হাতেও টাকা পয়সা নেই। বাবা যেটা ইনকাম করছে এটা তো আমাদের জন্যই করছে। তো বাবার থেকে যে এখন এক্সট্রা চাবো ব্যবসার জন্য, এটাও তো সম্ভব না। তো এমনি ব্যবসার খুব ছিল। তো দোকানে বসে বসে যে কথাগুলো বলতাম, অনেক কাস্টমার সাথে কীভাবে কী বলতাম, এই যে লিক আছে না ঠিক আছে, এই কথা হচ্ছে আমাদের যে তেলের টিউব নিতে আসে, গাড়িতে চেনে তেল দেয় না, রিক্সা বা টিউব আছে আর কি, মাথার চোখা থাকে, তেল ঢুকায় তেল দেয়। তো ওইটা আর কি সবসময় ফু দিয়ে চেক দিতাম যে লিক আসেনি। তো বলতাম ভাই দেখে এলাম ঠিক আছে না লিক আছে। তো এই কথাগুলো আর কি এইভাবেই তৈরি হয়েছে। তো এই ব্যবসা নিয়েই তখন আর কি আমি গানটা আর কি অলরেডি আমি প্রায় সাজিয়ে ফেলাইছি, কিন্তু ভাবতাছি কাদের নিয়ে করব। আচ্ছা। তো হিপহপ যখন করতাম অনেকের সাথে ওঠা বসা ছিল, সবার সাথে যখন ওঠা বসা, অনেকেই আর কি ভালো সম্পর্ক ছিল। আমাদের ভিতর অনেক সিনিয়র জুনিয়রের ব্যাপার ছিল, যারা হিপহপ আগে করতো, মানে প্রথম যারা নামছে আমরা তাদেরকে সিনিয়র চোখে দেখতাম। আর যখন আবার আমাদের পরের ভিত্তিতে যারা নামছে ওদেরকে আবার জুনিয়রের চোখে দেখতাম। তো তখন আমাদের ফেসবুকে তো সবার সাথে কম বেশ কথা হইতো। দেখা গেছে আমি আমাদের ভার্স শুনতো, আমরা একজনের ভার্স শুনে বলতাম যে না ভাই আপনি তো অনেক ভালো কাজ করেন। তা আমাদের তো শুনে যেমন আরও অনেকে বলতো ভাই আপনিও তো অনেক কাজ করেন। ওই যে হিপহপের থেকে একটা সুসম্পর্ক, ফ্রি স্টাইল, আমরা রবীন্দ্র সরোবরতে যা ফ্রি স্টাইল করতাম ধানমন্ডি। হ্যাঁ, ধানমন্ডি। মানে সময় দেওয়া হইতো আর কি, যতটুকু সময় দেওয়া হইতো। এই কমিউনিটিটা আপনাদের ফ্রেন্ড কমিউনিটি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো এরপরে আমি যেমন একটা, অনেকে বললো না ভাই একটা কাজ করি চলো, তো কাজে তো সময় দেওয়া হইতো না। তো এরকম পুরো গ্রুপের সবাই একদিন প্রায় আরও অনেকজনের আমি ইনভাইট করছি যে আমরা একটা কাজ সবাই করবা। আপনি এই ধরনের গানকে বাংলাদেশে পরিচিত করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কিন্তু আপনার আগে এই লেভেলে মানে এত পরিচিত বা অনেকদিন ধরে করছে এরকম কেউ কি ছিল? মানে আমাদের জানা নেই, যে কারণে আমরা জানি 2004-এ বাংলাদেশি হিপহপ প্রথম শুরু করেছে স্টোইক ব্লিস, রাইট? স্টোইক ব্লিসের প্রচুর গান বাজিয়েছি আমরা। হ্যাঁ, ওই আমরা তো তখন এটা হিপহপ গান ওরকম ভাবে আর কি তখন আর কি পরিচালনা আর কি শুরু হয়, কিন্তু আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই এই জগৎটা, এই র্যাপ জগৎটার কোনো প্ল্যাটফর্ম তখন বাংলাদেশে। স্টোইক ব্লিজের যে ধরনের গান করতে, স্টোইক ব্লিজ বা ত্রিরত্নের খ্যাপা যেটাই বলি না কেন, ওনাদের গান কিন্তু একটা ক্লাসিফাইড গ্রুপের জন্য ছিল, যে একটা বিশেষ ঘরানার মানুষদের জন্য, সবাই কিন্তু এভাবে রিসিভ করে নাই। তবে আমাদের হিপহপটা ছিল আর কি আপনার কি বলে আপনার একটু অনেক টাইপ মিলানো ছিল, তো একটু গ্যাংস্টার টাইপ, একটু আমজনতা খুব পছন্দ করছে আর কি। আমজনতা ওরকম আর কি মানুষ শুনতো না, ওরকম ভাবে নিত না, রাইট? তো আমরা আর কি নিজের যে আমাদের আবার জিগা এটা খুব পপুলার ছিল। হ্যাঁ, খুব পপুলার। আমাদের গ্রুপের সবাই আর কি যেমন এই কাজগুলো আর কি করতো। আচ্ছা। সবাই হিপহপ করতো, সবারই গান ছিল, ইউটিউবে ছাড়া হয়তো ভিউ নেই। হ্যাঁ, যারা শুনতো, রাইট। আমাদেরও গানও ছিল, আমার গানও ছিল ফকিন্নি, ভিউ নেই। এখন হয়তো 2 মিলিয়ন 3 মিলিয়ন পার হয়েছে, রাইট। তো সবাই মিলে তখন আমি যেমন আরো প্রায় 10-12 জন 15 জনকে একত্রিত করে বললাম, যাদের সাথে আমার সুসম্পর্ক, যে আমি একটা কাজ করছি তোমরা করবানি।
তা বললো যে কী কাজ? তা আমি বললাম যে এরকম আমার একটা ব্যবসা নিয়ে আমি জিনিসটা কাজ করতেছি। তো বললো ভাই আপনার সাথে কাজ আমরা সবাই করতে ইচ্ছুক, আপনি আসেন। 2-4 জন হয়তো বা অ্যালাউ হয়নি, 2-4 জন বাদে আমরা এই 10-11 জন মিলে আমরা এই কাজটা আমি পুরো গান রেডি করে সবের লিরিক্স পাঠিয়ে দিছি। ভাগ করে দিয়েছেন কার তোমার কি রোল? পার্ট এটা, তোমার পার্ট এটা, তোমার পার্ট এটা। যেহেতু কনভারসেশন, এটা আবার আরেক টাইপ র্যাপ। কনভারসেশন র্যাপ আমরা বাইরে শুনছি, বাংলাদেশে কেউ কনভারসেশন র্যাপ আগে বড় ভাবে করে নেই। এক্স্যাক্টলি। একজনের কথার মাধ্যমে আরেকজন উত্তর দেওয়া। তো এটা আর কি আমরা রেকর্ড দিই একজনের বাসায়, সাদির বাসায় বসে আমরা সবাই মিলে রেকর্ড দিই। মানে রিহার্সাল? ডাইরেক্ট রেকর্ড। আচ্ছা, ওরা যেদিন আসে ওদিনই রেকর্ড। ওকে। আমরা সবাই একত্রিত হয়েছি একদিন, মানে আমার টাইম ফিক্সড করছে এই দিন আমরা সবাই একত্রিত হবো। তো বলতেছে আমি কী করবো? আমি বললাম তোমার লাইন তুমি মুখস্থ করো। তো ও বুঝতে পারছে না এই লাইনটা কী করবো। আমি করো না, বুঝুমনি। আসার পর যেমন ও লাইনটা বলছে, পর ওর লাইনের রিপ্লাই আমি দিতেছি। তখন বুঝলো ও ভাই এই কাহিনী আছে, ঠিক আছে এটাই। তো রেকর্ডটা দেওয়ার পর রেকর্ড করে পাঠিয়ে দিয়েছি সচিব ভাইকে, ভাই মিক্সিং করে দিছে। এরপর ওয়েট করতেছি, তখন একটু হাত খালি, টাকা পয়সা নেই। সবাই বলতেছে ভাই গানটা কবে ছাড়বা? যে এই ছেড়ে দিই, অডিও ছেড়ে দিই, ভিডিও করুন না। কারণ ভিডিও করতে টাকা পয়সা লাগে, টাকা পয়সা নেই। তো বললাম না আমি টাকা পয়সা নেই, ব্যবসা লস খেয়ে খিসখেয়া বয়ে রয়েছি, ওয়েল্ডিংয়ের কাজ করতেছি টুকটাক, এরা দিয়ে সংসার চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমি ভিডিও করবো না। তো এর ভিতরে আর কি আমার মেয়ের জন্য আমার যে দ্বিতীয় সন্তান আমার ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো তখন আর কি আমি ওই যে কিছু টাকা আর কি যেভাবেও মানে এক জায়গায় রাখছিলাম। দেখা গেছে এখন তো বাংলাদেশে তো মানে বাচ্চা নিয়ে মানে গর্ভবতী নিয়ে গেলে আর কোনো নর্মালের কোনো সিস্টেমই নেই, সিজার। কিন্তু অথচ বাইরের দেশে আপনার 98% নর্মালে, 2% সিজার। কিন্তু আমাদের দেশে আগে আইলে কার্ডও, পরেরটা পরে। তো যেমন এই জন্য কি আগে থাকতে আমি একটা নির্ধারিত একটা অ্যামাউন্ট রাখছিলাম, যে টাকাটা আমি রাখছিলাম যে আমার তখন যদি প্রয়োজন হয়, সিজার যদি হয়, ভালো টাকাই তো লাগবে। তো পরবর্তীতে আমার মেয়ে আলহামদুলিল্লাহ নর্মালই হয়েছে। তো টাকাটা কি আমার বাইচা গেছে। ও, ওই টাকা দিয়া? হ্যাঁ, তারপর আমি বললাম কি না টাকাটা আমি ভিডিও করি। এরপরে যে ব্যবসার পরিস্থিতি গানের ভিডিও শ্যুট করলাম। আচ্ছা। পরবর্তীতে যে আলহামদুলিল্লাহ মেয়ে তো আপনার লাখ নিয়ে আসছে বলতে গেলে। লাখ দেওয়ার মালিক আল্লাহ। না, definitely, আমরা বলি আর কি। না, কিন্তু মেয়ে কন্যা সন্তান ভালো। আল্লাহ পাক যে বান্দার বেশি খুশি বান্দারে কন্যা সন্তান দেয়। এরা আমাদের তিনটা জিনিসের একটা ইসলামিক জিনিস। দিক থেকে আমরা জি, নেওয়া আর কি। জি, হ্যাঁ, জি। এটা আমি মানি সবসময় আলহামদুলিল্লাহ। কিন্তু লাখের বিষয়টা আমি মানি না। লাখ টাকা এটি কিছু না, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি দেয় দেখবেন সামনে ধাপ করে স্বর্ণের চাক্কাও দিয়ে দিছে। এগ্রিড। এটা আমি বিশ্বাস করি। একমত আপনার কারণ সাথে। ব্যবসার পরিস্থিতির গান এটা একটা এরকম গান, এটা যেভাবে তুমুলভাবে যেটা হবে এটা আমার ধারণার বাইরে ছিল। আমি রাত্রের 9টা বাজে আর কি গান রিলিজ হয়েছে, তখন আমি জি সিরিজে বসা। গানটা আমি ধরেন ওইখানে বিক্রি করে দিছি। এই যে ব্যবসার পরিস্থিতি। হ্যাঁ, আচ্ছা। গান কিনে নাকি এখন কেউ বাবা? মানে আমার এই গান কিনে 7 কপালের ভাগ্য ছিল তখন। আচ্ছা। তখন তো টাকা পয়সার ফেরে ছিলাম। জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। তো জি সিরিজ ধরেন যেই অ্যামাউন্টই দেখ, ওইটা আমার জন্য হয়তো অনেক বড় অ্যামাউন্ট ছিল। জানতে পারবো আমরা কত দিয়েছিল? এটা থাক, এটা আর না বলতেই না, কিন্তু এটা তো হিস্ট্রি, এখন জানলেও সমস্যা তো নাই। এখন আর হিস্ট্রি এটা আর বলতে চাইতেছি না।